আন্দালিব রহমান পার্থ ভাই কালকে তার বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত এক ভয়ঙ্কর সাপের খেলা দেখিয়েছেন, যে বক্তব্যের কোনো সারমর্ম নাই, একদম পুরোটাই ভোগাস, মিথ্যা, অপতথ্য, বিভ্রান্তিমূলক কথাবার্তা বলে গিয়েছেন। কেমন বলেছেন আমি আপনাদেরকে একটা একটা করে বুঝাই। তবে তার আগে পার্থ ভাইয়ের বক্তব্যটা অল্প একটু আগে আমরা শুনি, উনি কি বলেছেন শুনেন। মাননীয় স্পিকার, ব্যাপারটা তো অনেক কমপ্লেক্স, একটা ইউনিক সিচুয়েশন। আমি আমার সম্মানিত বিরোধী দলের নেতাদের চোখে আবেগ দেখি, কথায় দেখি, তবে একটা জিনিস এটাও দেখি যে কেন জানি প্রথম থেকে আমাদেরকে জুলাইয়ের বিরুদ্ধে নিয়ে যাওয়ার একটা পায়তারা দেখতে পাচ্ছি। উই হ্যাভ নো প্রবলেম উইথ জুলাই সনদ, আমাদের প্রবলেম প্রক্রিয়া নিয়ে। আপনারা কোন প্রক্রিয়ায় করতে চাচ্ছেন এবং আমরা আমাদের ডিসেন্ট, নোট অফ ডিসেন্ট আগে থেকেই দেওয়া। আমাদের প্রক্রিয়া ছিল, আপনারা দেখেন, উইথ ডিউ রেসপেক্ট, একদম রেসপেক্টের সাথেই বলি, রাষ্ট্রপতির ক্ষমতা কমাতে যে আমরা প্রধানমন্ত্রী বা ক্যাবিনেটের ক্ষমতা অনেকাংশে বাড়িয়ে দিয়েছি। দ্যাট ইজ দ্য ইস্যু, আর তো কিছু ছিল না। এই কারণেও আমরা আমাদের কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক রিয়েলাইজ করেছি উই নিড চেঞ্জ। আমরা মনে করি মানে আমরা আজকে এখানে, আমরা পলিটিশিয়ান, আমাদের মাথায় রাখতে হবে দ্যাট উই মাস্ট mitigate the harshness of the relevant provisions of the constitution. At the same time, we must uphold the spirit of July. এই ব্যালেন্স আমাদেরকে করতে হবে। কিন্তু আপনারা তো আমাদেরকে লগর সেটে পাঠিয়ে দিচ্ছেন। আপনারা এখানে যারা বসা, আমার মাননীয় প্রধানমন্ত্রী কত বছর এক্সাইল, পাশে আমাদের মাননীয় এলজিআরডি মন্ত্রী কয়বার জেল খেটেছে, তার পাশে আমির খসরু সাহেব একসাথে জেলে ছিলাম, তার পাশে সালাউদ্দিন সাহেব কতদিন বিদেশে ছিল, এমন একটা ভাব কত বছর বিদেশে ছিল। এখানে আমরা যারা আছি আমরা সবাই জুলাই যোদ্ধা। কিন্তু এই যে একটা প্রক্রিয়া, সংবিধানকে ছুড়ে ফেলে দাও, সংবিধানকে ছুড়ে ফেলে দাও, সংবিধানকে ছুড়ে ফেলবো কেন? সংবিধানকে মনে করায় দেয় যেটা ৭১-এর পরাজয়ের দলিল। এই হিসেব আন্দালিব রহমান পার্থ ভাইয়ের রাজনৈতিক অবস্থা আর কি। জামাত ইসলাম নাকি কবে বলেছেন যে সংবিধান ছুড়ে ফেলে দেওয়ার কথা। সংবিধানকে ছুড়ে ফেলে দাও, সংবিধানকে ছুড়ে ফেলবো কেন? সংবিধানকে মনে করায় দেয় যেটা ৭১-এর পরাজয়ের দলিল। আমি শুনি না জামাত ইসলামের কে এই কথা বলেছেন, ইভেন ওনারা মনে হয় এটা বলেও নাই। যেটা চায় এই সংবিধান আমরা চাই না, এই সংবিধান সংশোধন হোক, রিপ্লেসমেন্ট হোক, আর যেটাই হোক, এটা জামাত ইসলাম চায়, আমরা চাই, দেশের মানুষ সবাই চায়, ইভেন বিএনপির মানুষও চায়। এখন উনি বলেন যে যারা এটা ছুড়ে ফেলতে চায় তাদের কি মনে হয় ৭১-এ সেই হেরে যাওয়ার সেই দলিল এই কারণে ছুড়ে ফেলতে চান? এই যে বক্তব্যটা উনি দিয়েছেন, এটা সবচেয়ে একদম এক্সট্রিম লেভেলের একটা অ্যাটাক করেছেন জামাত ইসলামকে। কিন্তু এই অ্যাটাকটা তো উনি জামাত ইসলামকে করেন নাই। আপনারা এই বক্তব্যটা সবাই শুনেছেন খালেদা জিয়ার, যে খালেদা জিয়া বলে গিয়েছিলেন যে যদি ক্ষমতায় আসেন তাহলে তিনি এই সংবিধান ছুঁড়ে ফেলবেন। এই সংবিধান হলো আওয়ামী লীগের ইশতেহার। এই সংবিধানকে যেই দিন জনগণের সরকার আসবে সেই দিন এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। এই সংবিধান তাইলে এখন বলেন আপনি, আন্দালিব রহমান পার্থ এটা কি খালেদা জিয়াকে বলেছেন না জামাত ইসলামকে বলেছেন? এই বক্তব্য শোনার পরে আপনাদের কারোর কি মনে হয়েছে যে উনি বিএনপির নেতা নাকি বিজেপির নেতা? ওনার বক্তব্যের প্রথম প্রশ্ন হলো এটা। ওনাকে আগে আমাদেরকে বলতে হবে উনি বিএনপি না বিজেপি। এই গেল ১.৫ মাসে এই সরকারের যে মেয়াদ, এই ১.৫ মাসে আপনারা সোশ্যাল মিডিয়াতে, কোনো পত্রিকাতে, কারোর কোনো ফেসবুক পোস্টে কোথাও কোনোদিন কেউ শুনেছেন কেউ আন্দালিব রহমান পার্থ ভাইকে অ্যাড্রেস করে বলেছে যে পার্থ ভাই আপনি কেন জুলাই সনদের বিরুদ্ধে? বা বিজেপিকে বলেছে কেউ, ওনার রাজনৈতিক দল যেটা, কেউ বলেছে? কেউ বলে নাই। ওনাকে কেউ অ্যাড্রেসও করে নাই, ওনাকে অভিযুক্তও করে নাই, কিছুই করে নাই। কিন্তু উনি নিজের গায়ে নিলেন অ্যাজ ইফ উনি একজন বিএনপির মন্ত্রী, বা মনে হয়েছে উনি বিএনপির মানে প্রধানমন্ত্রী বা মহাসচিব, এরকম একটা দায়িত্ব নিয়ে উনি কালকে বিএনপিকে খুব দিয়েছেন। কারণ জিনিস কিন্তু হেভি জিনিস একটা। পার্থ ভাই কিন্তু কোনো সমস্যা হয় না কখনো। ধরেন আওয়ামী লীগ বিএনপি যখন যারা ক্ষমতায় আসে কোনো সমস্যা হয় না। একদিকে হেলাল সাহেবের মেয়ের জামাই ভাইও মোটামুটি ভালো নেতা টেতা ছিল। তারপরে ধরেন এখনো কোনো সমস্যা নেই, আওয়ামী লীগের ব্যবসা পাতি সবকিছু চলেছে, কোনো সমস্যা হয়নি। ওনার দলের মহাসচিব ওনার বাবার সাথে রাজনীতি করেছেন। রাজনীতি করার পরে উনি কিন্তু এই দলের চেয়ারম্যান হইতে পারতেন, কিন্তু ওনার বাবার সন্তান যেহেতু অল্প বয়স, তারপরেও আন্দালিব রহমান পার্থকে উনি চেয়ারম্যান করে দিয়েছেন সম্মান দেখিয়ে। অথচ সেই ব্যক্তিকে এই যে এবার নির্বাচন গেল না, উনি বারবার চেয়েছেন যে উনি মনোনয়ন নেওয়ার জন্য তারেক রহমানের সাথে একটু কথা বলার জন্য। তারেক রহমানের সাথে কথা বলতে দেওয়া হয়নি। ওনার আশপাশে যারা আছেন মহাসচিবকে জিজ্ঞেস করে কাউকে নেয়ও না, কাউকে বাদও দেয় না। সব নাকি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের লোকজন নিয়ে পার্থ ভাই এখন তার দল বানিয়েছে। আচ্ছা, তারপরে হলো গিয়া উনি আটক হয়েছিলেন না জুলাই আন্দোলনের শেষ দিকে, ৫ই আগস্টের ঠিক আগ মুহূর্তে।
এই আটক হওয়াটা আটক ছিল না, এটা স্বেচ্ছায় শেখ মুজিবের মতো পাঞ্জাবি লুঙ্গি ইস্ত্রি করে তারপরে পাকিস্তানিদের হাতে ধরা দেওয়ার মতো। হারুনুর রশিদ হাউন আঙ্কেলকে নাকি মহাসচিব পাশে ছিলেন, তিনি নিজে ফোন দিয়ে হাউন আঙ্কেলকে, তখন তো জানে না যে হাসিনা যে পলায় টলায় যাবে, হারুন ভাই আমারে লোক পাঠান, আমারে নিয়ে যান, আমারে যদি এখন না নেন তাহলে এটা সবাই খুব ফিসি মনে হবে, সবাই বুঝে যাবে যে এটা আমি আসলে কাদের লোক, তো আমারে নিয়ে যান। এতক্ষণ যা বললাম না ওনার দলের ব্যাপারে, এই কথাগুলো আমার না, ওনার লম্বা বক্তব্য, আমি ওইখান থেকে আপনাদের 2-1 মিনিটের একটু বক্তব্য শোনাই। ওনার মহাসচিব যে কথাগুলো বলেছে ওই মহাসচিবের বক্তব্যে এই কথাগুলো আছে, আমি নিজের থেকে কিছু বানায় বলিনি। আমার সাথে এই দলটা তৈরি করছি, এসআর সাহেবের সাথে আমরা বের হয়ে গেলাম শুধুমাত্র একটা মাত্র কারণ যে এসআর সাহেব আওয়ামী লীগের সাথে থাকবে, এই জন্য উনি তো ওদিকে চলে যাবে, আমরা জানতাম যে উনি চলে যাবে। হ্যাঁ, তো নাজির রহমান বলছে যে উনি এই জন্য এরকম করতেছে, এবং যেদিন থেকে এটা আমরা দলটা তার সাথে ভাগাভাগি হয় ওই দিন পার্টির বিষয়ে অনেক ঝামেলা হয়েছে। ওই দিন নারায়ণগঞ্জের ওই যে নাসিম মুস্তফা সাবির মুস্তফার বড় ভাই বলছিল ওর সাথে আমার টাকা হয়েছে। তো পরবর্তীতে মঞ্জু ভাই মারা যাওয়ার পরে, মানে নাজির রহমান মঞ্জু ভাই মারা যাওয়ার পরে আমরা পাটকুড়ে বানাইলাম দলের। তার মাও হইতে চাইছে, তার মায়ের রাজি হয়ে যায় যে তার মা যেহেতু সরাসরি শেখ হাসিনার আপন মামাতো ফুফাতো বোন, কারণ উনি প্রায় ওনাদের কিচ্ছা বলে, ওনাদের কাহিনী বলে, বোনের কাহিনী, তাছাড়া তার নানার ছবি, শেখ সাহেবের ছবি, তার ভাই শেখ মুনির ছবি সামনে নিয়ে কান্নাকাটি করে। এই সমস্ত কারণে ওনাকে আমরা সাপোর্ট না করে পাটকুড়ে বানাইছি। পার্থ ঠিকই ছিল, সমস্যাটা হচ্ছে সে একটু আওয়ামী পোষণটা করে খুব কায়দা করে, কিন্তু বক্তব্য দেয় খুব সুন্দর যেটা বক্তব্য দেয় আওয়ামী লীগের বিরুদ্ধে, এইটার উপরেই সবাই খুশি হয়ে যায়, কিন্তু সে বিপরীত ভাবে সে ক্ষতি করে। এটা আমি দলের সেক্রেটারি হিসাবে আমি যেভাবে বুঝি বা আমার দলের লোকজন যেভাবে বুঝে, এটা তো আর সবাই বুঝবো না, বা আমরা যেটা দেখি নিজের চোখে। তারে আমি বলছি আর কি, এইবারও তারে বলছি, তো আমারে বলতেছে, আমার চাচা বলে বাবার সাথে রাজনীতি করছি, চাচা তোমরা যাই বলো আমি কি এখন আত্মীয়তা অস্বীকার করে পারবো না, আমি আওয়ামী লীগে গালিগালাজ করি, আমার রাজনৈতিক নাকলটা আমার কোনো থাকবে না, অবস্থান থাকবে, কিন্তু তারা যদি বিপদে পড়ে আমি যদি তাদের সাথে তখন সম্পর্ক নষ্ট করে দিই, এটা তো ধর্মেই তো নিষেধ আছে যে আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না, আমার দোষ। হ্যাঁ, আর দলের কমিটির ব্যাপারে সে ইদানিং যেহেতু সে আওয়ামী লীগের লোক আর গোলাম লোক, এর বাইরে আর কাউকে তেমন করতে চায় না, যার জন্য উনি এককভাবে সই করে। এই হচ্ছে আন্দালিব রহমান পার্থ ভাইয়ের রাজনৈতিক অবস্থা আর কি। তো ওনার দল বলে এখন আর কিছু নাই, এই দল দিয়ে যে জীবনে কোনোদিন ক্ষমতায় আসতে পারবে সেটাও না, আবার কারোর সাথে কোয়ালিশন না করলে যে কোথাও এমপি হইতে পারবে ওইটাও আমার মনে হয় না যে কখনো সম্ভব। এই কারণে উনি বিএনপিকে পুরো ওন করে তারপরে বিএনপির হয়ে উনি জামাতের বিরুদ্ধে সর্বোচ্চ ম্যাক্সিমাম অ্যাটাক করেছেন। জুলাইয়ের যে আন্দোলন হলো, 15 বছরের যে স্বৈরশাসন, এগুলো সবকিছুই মুক্তিযুদ্ধের এগুলোকে কেন্দ্র করে, এবং আন্দালিব রহমান পার্থ আবারও ফের সেই 71 নিয়ে এখানে খোঁচাটা দিলেন। তিনি যেটা করেছেন এটা আমি মনে করি জামাত ইসলামকে এর চাইতে বেশি বড় অ্যাটাক করে কথা বলার, আমি জানি না জামাত ইসলামের কেউ কোনোদিন সংসদের দ্বারা আন্দালিব রহমান পার্থকে বা সরাসরি দেখা হইলেও বলেছে কিনা, কিন্তু আন্দালিব রহমান পার্থকে অ্যাটাকটা করতে হয়েছে কারণ ওনাকে তারেক রহমানের সাথে বিএনপির সাথে এমন খাতের দিতে হবে অ্যাজ ইফ এটা মনে হয় যে আন্দালিব রহমান পার্থ মানে বিএনপির বিশাল বড় একজন শুভাকাঙ্ক্ষী, এই কারণে তারা তেলবাজি করে ওইখানে যাইতে হবে, এই জন্যই সেটা করেছেন। এখন আমার কথা হলো যে যেই সংবিধান নিয়ে আপনি মানে যে বিষয়টা নিয়ে আলোচনা, যে এই জুলাই সনদ, এটা বিএনপির কেউই চায় না। ওনার বক্তব্যে উনি বলেছেন যে বিএনপি এটা চায়, তারা জামাত ইসলাম এমন ভাবে কথা বলে আমাদেরকে জুলাইয়ের বিপক্ষ প্রতিদ্বন্দ্বী হিসেবে আমাদেরকে দাঁড় করিয়েছে, বা এটা জামাত ইসলাম দাঁড় করায় নাই। আপনি যে বিএনপির হয়ে কথা বলতে চাচ্ছেন, বিএনপি শাস্তে চাচ্ছেন, আপনার সেই বিএনপি এই কাজ করেছে। কি কি করেছে একটা একটা করে বলি। নির্বাচনের আগে ভারতীয় পত্রিকা আনন্দবাজার থেকে শুরু করে এনডিটিভি, ইন্ডিয়া টুডে, ইন্ডিয়ান এক্সপ্রেস, টাইমস, এরা সবাই কি বলেছে যে তারেক রহমান ভারতের সাথে কথা বলে এসেছে এবং তাদেরকে সেই নিশ্চয়তা দিয়ে এসেছে যে তারেক রহমান বাংলাদেশে গেলে হাসিনার রাজনীতি আবার আওয়ামী লীগকে স্বাভাবিক রাজনীতি করতে দিবে, হাসিনার বিরুদ্ধে সব মামলা তুলে নিবে। এটা যে ওদের পত্রিকা বলেছে সেটা না, খালি দলের মহাসচিব থেকে শুরু করে অনেক নেতা এই কথা বলেছেন, আওয়ামী লীগের কোনো মামলা রাখা হবে না, আওয়ামী লীগ বিএনপি ভাই ভাই, আওয়ামী লীগের লোকজন সব বিএনপিকে ভোট দেখ, এই কথা আপনারা প্রকাশ্যে নির্বাচনের ক্যাম্পেইনের সময় বলেছেন।
নির্বাচন শেষ হয়েছে, প্রথম বক্তব্য সালাউদ্দিন আহমেদের, আমরা এই সংস্কার গণপরিষদের যেই শপথ এটা আমরা নিব না। হ্যাঁ ভোট না ভোট দিল বাংলাদেশের 80% মানুষ হ্যাঁ পক্ষে ভোট দিল। সালাউদ্দিন সাহেব বলে দিলেন এইটা হ্যাঁ ভোট না ভোট এগুলি কোনো বিষয়, জুলাই সনদ এগুলো, কয়েকজন এমপিও বলেছেন এই কথা। সালাউদ্দিন আহমেদ অফিসিয়ালি বক্তব্য দিলেন যদি এইটা হয় ওইটা হয়, শিলং থেকে এই মেয়ে এনে দেয়, শিলংয়ে আমার আগে যে মদ খাইতে দিত সেই ব্র্যান্ডের মদ দেওয়া হয়, তারপরে শিলংয়ে যাওয়ার আগে যে মাগি নিয়ে আমি ধরা খেয়েছিলাম সেই মাগিকে যদি আমার সাথে নিয়মিত আসতে দেওয়া হয়, এইভাবে আমাকে যদি এগুলি করতে দেয়, নানান হয়তো এর পরে যদি হয় তাহলে হতেও পারে। সালাউদ্দিনের বক্তব্য এটা। কি বললেন সংবিধান সংস্কার পরিষদ, এটা যদি কনস্টিটিউশনে ধারণ করা হয়, সেই মর্মে অ্যামেন্ডমেন্ট হয় এবং সেই শপথ পরিচালনার জন্য সংবিধানের 3য় তফসিলে ফরম হয়, কে শপথ পাঠ করাবেন সেটা নির্ধারিত হয়, এতগুলো হয় এর পরে তারপরে হলে হতে পারে। আচ্ছা, এরপরে উনি বলেছেন যে কেন বিপ্লবী সরকার হইল না, সাংবিধানিক ধারাবাহিকতা কেন রক্ষা করা হইল। ভাই, এই চুপপুরে সরাইতে চেয়েছে ইউনূস, ছাত্ররা, জামাত ইসলাম, চুপপুরে সরাইতে দেয় নাই বিএনপি, ওয়াকারকে সরাইতে চেয়েছে এই খলিল এই ইউনূসেরা, ওয়াকারকে সরাইতে দেয় নাই বিএনপি। এটা মানে এটা তো আর আপনার ইয়ের কথা না, মানে ওনারা বলেছেন বা হওয়ার কথা না। এই কালের কণ্ঠে এক আওয়ামী দালাল আছে হায়দার আলী, এই হায়দার আলী রাষ্ট্রপতির এক সাক্ষাৎকার ছেপেছে, আপনারা দেখেছেন তো সেটা। রাষ্ট্রপতি সেখানে একদম সরাসরি স্বীকার করেছে রাষ্ট্রপতির অফিসটা মূলত এখন আওয়ামী লীগের একটা রিহ্যাব সেন্টার। আওয়ামী লীগের যেসব সুশীল ব্যবসায়ী যেসব বদমাশগুলো আছে, এই বদমাশগুলোর একটা রিহ্যাব সেন্টার, ওইখানে প্রতিদিন তাদের যাওয়া আসা, বিভিন্ন আলাপ আলোচনা, কনস্পাইরেসি এগুলো চলতেছে। এই লোকগুলোকে কিভাবে আপনার এই যে চুপ্পুকে কিভাবে বিএনপি আপনার শেল্টার দিয়েছে, তাকে রাখতে চায়নি জামাত ইসলাম, তাকে রাখতে চায়নি ইউনূস, তাকে কিভাবে এখন বিএনপি আদর আপ্যায়ন করে, আমরা এগুলো তো নিজের চোখেই দেখছি। এই যে ওয়াকার, তাকে রাখতে চায়নি এই ছাত্ররা, বিএনপি তাকে রাখতে চেয়েছে। তারপরে বিপ্লবী সরকার করতে চেয়েছে, বিএনপি কহিতে জাতীয় সরকারে যায় নাই, বিপ্লবীতে না জাতীয় সরকার, বিএনপি জাতীয় সরকারে রাজি হয়নি। তো এগুলো তো ওপেন সিক্রেট। আপনি জানেন না বিএনপিকে কেন সন্দেহের চোখে দেখা হয়? বিএনপির অনেকগুলো এরকম কারণে মানুষ এখন সন্দেহের চোখে দেখে যে বিএনপির কথা আর আওয়ামী লীগের কথা তো একই রকম। ওগুলি সব যদি বাদও দেন, নির্বাচনের পরে কতগুলো আওয়ামী লীগের নেতা জামিনে মুক্তি পেয়েছে। এলাকায় আওয়ামী লীগের লোকজন, আমার এলাকার কথা বলে, আওয়ামী লীগের লোকজন সব এখন ওপেনে আরামসে চলাফেরা করে, সব বিএনপির দলে গিয়ে ভিড়েছে এবং বিএনপি তাদেরকে শেল্টার দিচ্ছে। বিএনপির এমপি তিনি নিজে বলেছেন, যে হারুন নিজে বলেছে যে থানা ঘেরাও করা হবে যদি আওয়ামী লীগের কাউকে ধরা হয়। এই জন্য বিএনপিকে জুলাইয়ের প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করানো হয়েছে।